2020-21 শিক্ষাবর্ষের ছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করি, সবসময় এটাই দোয়া করি। তো তোমাদের পড়াশোনাও নিশ্চয়ই বেশ আগে যাচ্ছ তোমরা। আমাদের সব ক্লাসে রীতিমতো শুরু হচ্ছে, ক্লাস হচ্ছে, শুরু হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের আমি কথা না বাড়ি আজকে ক্লাসটা শুরু করব। আমি তোমাদের আজকে তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ ব্যবস্থাপনা, এই অধ্যায়টা আরম্ভ করব। এর আগে পড়েছি গৃহ ব্যবস্থাপনা, ধাপ, মূল্যায়ন, সেগুলো। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা। তো আসো তাহলে আজকে আমরা পড়াটা শুরু করে দেই। তো তোমাদের ইতিমধ্যে যা যা পড়ানো হয়ে গেছে তোমরা সেগুলো সুন্দর করে নিশ্চয়ই করছো, শিখে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলেও হয়তো বা বুঝতে পারতাম, আমাকে বলতা। তো দেখো, তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে গৃহ সম্পদ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনার সম্পদের মধ্যে আসলে খুব প্রয়োজনীয় একটা, যেটা গৃহের প্রত্যেকটা কাজের প্রত্যেক কিছুরই মধ্যেই সম্পদটা ওতপ্রোতভাবে জড়িত আছে। কারণ সম্পদ ছাড়া পরিবারে কোনো কিছু, কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। তো সম্পদকে পরিবারের লক্ষ্য অর্জনে সফলতা আনতে হলে এবং সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পদ ব্যবহার করতে হবে। সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার উপরেই পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি নির্ভর করে। তো সম্পদটা বলতে আমরা কি বুঝি? সম্পদ বলতে আমরা সাধারণত কি, আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, এগুলাকেই আমরা কিন্তু বুঝে থাকি, তাই না? বুঝাই। মানে একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ, এবং তার দ্বারা সংগৃহীতই হচ্ছে সব সামগ্রী, এবং আরেকটি কি সুন্দর, যেগুলো সব এক মানুষের মাধ্যমেই কিন্তু সব কিছু সংগৃহীত হচ্ছে। এগুলোই হচ্ছে সম্পদ। মানুষের প্রয়োজনের তাগিদে যে কোনো কাজ করার জন্য আমাদের যে কোনো জিনিসের উপর নির্ভর করতে হলে, যে কোনো কাজ করতে হলে সেগুলোর উপর আমাদের কোনটার উপর নির্ভর করতে হচ্ছে? আমাদের সম্পদের উপর নির্ভর করতে হবে। যে কোনো কিছুর পিছনেই কিন্তু আমাদের সম্পদটা দরকার। তো সম্পদ বলতে আমরা শুধু টাকা পয়সা, এগুলো ঘর বা এগুলো বুঝি না। আমাদের পরিবারের ভিতরে, গৃহের ভিতরে যা যা আছে সব কিছু সম্পদ। তা আমাদের, তোমার সবচেয়ে বড় সম্পদটা কি? তোমার নিজের সম্পদ আছে না? কি আমাদের সম্পদ? আমরা আরও ডিটেলস যাবো, তোমরা পড়ছো জ্ঞান, বুদ্ধি, মানসিক সম্পদ কত প্রকার, এগুলো আমরা জানবো। তো পরিবারের মধ্যেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সম্পদের প্রয়োজন। সম্পদ তো আমাদের চাহিদা কি হচ্ছে? চাহিদাটা সম্পদের মাধ্যমেই কিন্তু আমরা মেটাতে পারছি। গাছটা অর্থনীতির ভাষায় যা কিছু দিয়ে পরিবারের চাহিদা পূরণ করা হয় তাই কিন্তু সম্পদ। যেমন কি সময়, শক্তি, স্বাস্থ্য, গৃহের যাবতীয় সকল দ্রব্য যে মানুষ পরিবারের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে, মানুষ যেগুলো ব্যবহার করে সেগুলোই কিন্তু আমাদের গৃহ সম্পদ। গৃহের মধ্যে যেগুলো আছে, যেমন অর্থ, সময়, জ্ঞান, দক্ষতা, এই সবগুলোই কিন্তু আমাদের আমাদের সম্পদ। এগুলা ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সম্পদ। তো এখন আসা যায় সম্পদের বৈশিষ্ট্য। সম্পদের বৈশিষ্ট্যগুলো কী কী? সম্পদের বৈশিষ্ট্য কিন্তু আবার বেশ কয়েকটা ভাগ আছে। সম্পদের বৈশিষ্ট্যের মধ্যে পরিবার যে নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের জন্য সম্পদ ব্যবহার করে থাকে, সেগুলো আমাদের কি চাহিদা পূরণের একটা হাতিয়ার হিসেবে আমরা ধরতে পারি। একটি দ্রব্যের উপযোগিতা সবার কাছে একরকম হয় না। আবার একই দ্রব্য যে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকম চাহিদা হতে পারে। যেমন কেউ সিগারেট পান করে, আবার জানে যে ব্যক্তি পান করাটা খারাপ। আবার কারো কাছে হয়তো দেখা যাচ্ছে এই ব্যবহারটা ক্ষতিকর জানা সত্ত্বেও
তার কাছে চাহিদাটা মেটাতে পারলে অনেক ভালো লাগে আরেকজনের কাছে। মানে অর্থনীতিতে এর উপযোগটা আছে বলেই গণ্য করা হয়। হ্যাঁ, এখন আমি বলবো উপযোগটা কী সেটা বলতেছি, কিন্তু মানে এইগুলোই হচ্ছে আমাদের কি সম্পদের। তো সম্পদের কতগুলো বৈশিষ্ট্য আছে আলোচনা করব আমরা। এই যে উপযোগ বললাম, যে উপযোগ আছে বলে গণ্য করা হচ্ছে অর্থনীতিতে, এই প্রথমেই আছে আমাদের উপযোগ, তারপরে আসতেছে আমাদের ক্ষমতাধীন, তারপরে আসতেছে সীমাবদ্ধতা, 4 নম্বরে পরস্পর পরিবর্তনশীলতা, 5 নম্বরে আছে পরিচালনা যোগ্যতা। এগুলো হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। সম্পদের বৈশিষ্ট্যগুলো এগুলো বললাম। এছাড়াও আবার আরও 4টা উপায় সম্পদকে কিন্তু সম্পদের উপযোগিতাকে বৃদ্ধি করা যায়। যে উপযোগ বললাম, উপযোগটা আরও 4টা ভাগে কি? আকৃতির পরিবর্তন দ্বারা, সময়োপযোগী ব্যবহার, স্থানান্তর করা, চাহিদা মিটাবার দ্বারা, ক্ষমতাধীন, সীমাবদ্ধতা, পরস্পরের পরিবর্তনশীলতা, সম্পদ ব্যবস্থাপনার যোগ্যতা, পরিচালনা, এগুলো মানে আকৃতিতে এক এক রকম আকৃতি আছে না উপযোগের মধ্যে। যেমন আমাদের ঘরের আকৃতি একরকম হবে, কোন রুমের কী হবে, এগুলোর দ্বারা বোঝাচ্ছে আর কি। সব সমাজকে ব্যবহার, এমন জিনিসপত্র স্থানান্তর করা, সবার চাহিদা একরকম মিটে না, এগুলো হচ্ছে আমাদের সম্পদের বৈশিষ্ট্য। তো এই সম্পদের বৈশিষ্ট্য প্রথমে কি বললাম? প্রথমে আছে আমাদের উপযোগ। উপযোগটা কী হচ্ছে? উপযোগটা হচ্ছে সম্পদের প্রধান গুণ। মানুষ কোনো অভাব মোচন করার ক্ষমতাকেই কিন্তু উপযোগ বলা হয়। কি? মানুষের যে কোনো অভাব মেটাবার জন্যই যে ক্ষমতা, যেভাবে যেই কারণে অভাবটা পূরণ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের উপযোগ। যে মানে কোনো দ্রব্য সম্পদ বলে বিবেচিত হতে হলে অবশ্যই তার উপযোগ থাকতে হবে। তো অভাব পূরণের জন্য কাজে লাগে সেটাও সম্পদ। উপযোগহীন দ্রব্য সামগ্রীর দাম দ্বারা ক্রয় বিক্রয়ের যোগ্য, সেই জন্য সম্পদ হতে পারে, নাও হতে পারে। মানে এমনভাবে সেই জন্য তা সম্পদ হতে হবে। কেন? যে আমি যে জিনিসটা দ্রব্য সামগ্রীটা ক্রয় করব বা এটা বিক্রয়ের যোগ্য নয়, বিক্রয় করা যাবে না, আমি ক্রয় করব, সেই জন্য সেটাও এক ধরনের সম্পদ। আচ্ছা, একটা দ্রব্যের উপযোগিতা যেটা বললাম, যে কোনো দ্রব্য সবার কাছে একরকম হয় না, আবার এক একজনের কাছে এক এক রকম হয়, এগুলাই। তো উপযোগটা হচ্ছে কি? প্রধানত আমাদের যে কোনো জিনিসের অভাবটাকে কি অভাব করার যে মানে মোচন করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের উপযোগ। এরপরে যেটা আসতেছে, এই উপযোগের মধ্যে কিন্তু আমাদের কয়েকটা ভাগ বলছি আমি। উপযোগের মধ্যে আবার কয়েকটা ভাগ বলছিলাম না? আকৃতির পরিবর্তন, কোনো জিনিসের আকারের পরিবর্তন হয় না, বা সেটা কী হচ্ছে যে একটা বড় বা ছোট যেভাবে ব্যবহার করা হচ্ছে সেইভাবেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে কাঠের টুকরাগুলো সাধারণত কী হচ্ছে, কোনো উপযোগিতা নাই, কিন্তু কাঠ কেটে যে আকার করা হচ্ছে, কাঠটাকে এক এক আকার ধারণ করা হচ্ছে না আমাদের, সেটাই হচ্ছে কি? আকৃতির পরিবর্তনের মাধ্যমে আকৃতিটা করা হচ্ছে, এগুলোই হচ্ছে আকৃতির পরিবর্তন। তো মোট কথা, ব্যবহারের মানে উপযোগটা হচ্ছে ব্যবহারের যোগ্যতা প্রধান বৈশিষ্ট্যর। আচ্ছা, সেই জন্য ব্যক্তির কাছে এ দ্রব্যর উপযোগিতা বিভিন্ন রকম হয়। তো এটাই হচ্ছে আমাদের কি? উপযোগ। উপযোগের পরে কি আসতেছে আমাদের? উপযোগের বললাম যে উপযোগের মধ্যে আবার কি আছে? আকৃতি পরিবর্তন, সমোপযোগী ব্যবহার করা। যেমন সব কিছু কোনো কিছু আজকাল মানে মনে করো যে কোনো কিছু জিনিস তুমি সঞ্চয় করলা, পরবর্তীতে সেটা কি হচ্ছে? প্রয়োজনে বা অসুবিধার সময় তুমি কাজে লাগাতে যাচ্ছে। যেমন অনেক সময় তুমি একসাথে আমরা বাইরে থেকে ফসল নিয়ে আসলাম, ওটা গুদামজাত করা হলো, চাল ডাল এগুলো, যখন তোমার দেখা যাবে কোনো রকম বন্যা বা দেশে কোনো, তখন সেটাকে তোমার কাজে লাগতেছে। স্থানান্তরিত করা, জিনিসের উপযোগিতা স্থান বৃদ্ধি করা যায়। মাটির জিনিসের পরিবর্তে আমরা অন্য জিনিস, প্লাস্টিক ব্যবহার করতে পারি, এরকম পরিবর্তন আনতে পারি। সম্পদের ক্ষমতা সব কিছু সম্পদটা নিজের কাছে রাখতে হবে। সম্পদ ক্ষমতাধীন না থাকলে কাজে লাগানো যাবে না, এবং অন্যের সম্পদটা নিজের ক্ষমতায় থাকে না। অন্যের সম্পদ নিজের ক্ষমতায় থাকে না। লক্ষ্য অর্জনের জন্য সম্পদের প্রয়োজন হয় আমাদের বেশি। তারপর আসতেছে সীমাবদ্ধতা। পরস্পরের মধ্যে কি? পরিবর্তনশীলতা। সম্পদ কি হচ্ছে? পরিবর্তনশীল হতে হবে।
হয় সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। তো এগুলো হচ্ছে আমাদের উপযোগের মধ্যে পড়তেছে। তারপরে যেটা আসতেছে আমাদের কি বলছিলাম, উপযোগের পরে কি আসতেছে আমাদের ক্ষমতাধীন, সীমাবদ্ধতা, এগুলো প্রত্যেকটা আমাদের এই বৈশিষ্ট্যটার মধ্যেই পড়তেছে। ক্ষমতাধীন তো বললাম যে প্রত্যেকের ক্ষমতা একরকম থাকে না, বা ক্ষমতাধীন না থাকলে কোনো কিছু কাজেও লাগানো যায় না, অন্যের সম্পদটাও যেটা বললাম। তারপর সীমাবদ্ধতা, প্রত্যেকটা সম্পদের মধ্যেই কিন্তু কি সীমাবদ্ধতা থাকতে হবে। সীমাবদ্ধতা পরিমাণগত বা গুণগত দুইটাই কিন্তু হতে পারে। যেমন সীমাবদ্ধতার কারণে ঠিক মতো যদি জায়গা ব্যবহার করা না যায়, তাহলে কী হচ্ছে, জিনিসটা কিন্তু কি জায়গার অভাবে এটা কোনো কিছু সীমা অতটুকুর মধ্যে থেকে যাচ্ছে, এটা কোনো বাড়ানোও যাচ্ছে না, কমা। যেমন মনে করো আমরা কি 24 ঘন্টা সময়টাকে কি বাড়াতে পারবো না, এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই আছে, এটা ফিক্সড টাইমটা, তাই না? এটা একটা সীমাবদ্ধ আছে, এটা আমরা বাড়াতেও পারবো না সময়টাকে। অন্য সময় আমি যতই চেষ্টা করি 24 ঘন্টা বেশি পারবো না। তারপর ধরো কেউ যদি অতিরিক্ত পরিশ্রমে যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে, তাহলে কি হচ্ছে, কারণ তার শক্তিটা বেশি খরচ হচ্ছে, সে এই কারণে তার সীমাবদ্ধটা সমানভাবে গুরুত্বপূর্ণ পাচ্ছে না। সেজন্য সব কিছুর মধ্যে একটা সীমাবদ্ধ থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, আবার কমও ভালো না। যেমন মনে করো যে সবার প্রতিভা তার একরকম থাকে না, কেউ গান, নাচ, ছবি আঁকা সবগুলোর মধ্যেই একসাথে হতে পারবে না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। একসাথে যদি সবগুলোর মধ্যে ভালো হতে চায় তাহলে হবে না। এগুলোই। তারপর আসতেছে কি 4 নম্বরটা, পরস্পরের পরিবর্তনশীলতা। সম্পদ কী হচ্ছে, পরস্পরের সাথে পরিবর্তন হয়, সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতাও বাড়ানো যায়। এইগুলোর মধ্যেও কিন্তু আবার সম্পদের বিকল্প, সম্পদের ব্যবহার, রূপান্তরযোগ্য, বহুবিধ, এগুলো সব কিছুই কিন্তু এই সম্পদের এর মধ্যেই পড়তেছে, বিকল্প সম্পদের মধ্যেই সম্পদের পরিবর্তন যে হচ্ছে সেটার মধ্যে হচ্ছে। তারপর যেমন এই যে এগুলোর মধ্যে কী কী সম্পদের বিকল্প ব্যবহার, রূপান্তরিত, সৃষ্টি, চাষ, এগুলা। যেমন মনে করি বিকল্পটা কি, অর্থ ব্যয় করে কেউ কাপড় কিনতে পারে, আবার কেউ খাদ্যও কিনতে পারে, তাই না? যার যেটা অল্টারনেট, আমরা কেউ ব্যবসার উদ্দেশ্যে কিছু সামগ্রী তৈরি করতে পারে, আবার কেউ সেই সামগ্রীগুলো বিক্রির উদ্দেশ্য উপার্জনের উদ্দেশ্য করতে পারে। এরকম বিকল্প সম্পদের একটা বিকল্প অল্টারনেট আমরা চিন্তা ভাবনা করব। এরপর যেটা আসতেছে সম্পদ ব্যবস্থাপনা যোগ্য পরিচালনা। সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিচালনা দ্বারা লক্ষ্য করা যায় যে কি সম্পদ সুষ্ঠু ব্যবহার হলে মানুষের কি সব কিছু সুন্দরভাবে করা যাচ্ছে। মানুষের লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু কি সচেতন হোক বা অচেতনভাবে যেটাই হোক, আমাদের এই সম্পদের ব্যবস্থাপনার পদ্ধতিটা খেয়াল করতে হবে, অনুসরণ করতে হবে। গৃহ তৈরির মধ্যে যে শুরু করে আসবাব নির্বাচন, ক্ষেত্র কোনটা কোথায় বিন্যাস হবে, সব কিছুর ব্যবহারটা, সব ব্যবস্থাপনার পদ্ধতিটাই আমাদের ব্যবহার করতে হবে, এবং সেইটা যাচাই করে মূল্যায়ন করে সঠিকভাবে সুন্দরভাবে আমাদের ব্যবস্থাপনার যে লক্ষ্য ছিল, নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে আমরা পৌঁছাতে পারবো যদি সুষ্ঠুভাবে সম্পদটাকে আমরা পরিচালনা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের সম্পদের বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম সম্পদের। তো এরপরে আসো আমাদের সম্পদের শ্রেণীবিভাগ পড়বো আমরা। সম্পদের শ্রেণীবিভাগটা কি, সম্পদের আমি কিন্তু তোমাদের সুবিধার জন্যই কিন্তু খাতায় লিখে দেখাচ্ছি, যাতে তোমরা কী করতে পারো, বুঝতে সুবিধা হয় তোমাদের। আর এই সম্পদ তোমরা কিন্তু ক্লাস 10ও পড়েছো, তোমাদের কিছু ধারণা আছে। তো সেই জন্য সম্পদটা কি, সম্পদের মাধ্যমে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি, সম্পদটা কি পূরণ করা যায়, এবং বহুভাবে সম্পদ মানুষের মধ্যেও কিন্তু মানুষের সব চাহিদা পূরণ করা, আমাদের যে কোনো কিছু চাহিদা পূরণের জন্য সম্পদের প্রয়োজন। কিন্তু ব্যক্তির নিজস্ব সম্পদ সম্পর্কে সবাইকে সচেতন যদি না হয় আমাদের, তাহলে কি হবে, অনেক সময় দেখা যাচ্ছে সম্পদটা ঠিকমতো কাজে লাগছে না, এবং ঘরের যে কোনো জিনিস, যে কোনো কাজ সুষ্ঠুভাবে করার পিছনে কিন্তু সম্পদটাকে আমাদের খেয়াল করেই ব্যবহার করতে হবে। মনে করো যেগুলো আমার সম্পদটা যেগুলো বিবেচনা করবো যে লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হবে, সম্পদগুলোকে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং যদি আমি সুষ্ঠুভাবে আমার সম্পদটাকে কাজে লাগাই, ওইভাবেই পরিচালনা করি, তাহলে কিন্তু আমার ঘরে কী হচ্ছে, কোনো সময় বেশি কোনো সময় কম, ওরকমভাবে কোনো ঝামেলায় পড়তে হবে না।
কম বেশি বলতে আমি বোঝাচ্ছি সম্পদটা যে অনেক সময় দেখা যাচ্ছে আমি টাকা পয়সার ক্ষেত্রেই বলি, বেশি যদি খরচ করি আমি তাহলে পরবর্তীতে আমার সমস্যা হবে, তাই না? তা আমাকে ওই জিনিসগুলো করতে হবে। বা আমার মনে করো যেটা দরকার নেই, আমি অতিরিক্ত ফার্নিচার কিনতে যাব না, এগুলো কিন্তু আমার একটা সম্পদ। তো যাই হোক, এই সম্পদটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কি মানবীয় সম্পদ, আর একটা হচ্ছে অমানবীয় সম্পদ। তো সম্পদের অনেক শ্রেণী আছে, এই প্রধানত এই দুইটা, মানবীয় সম্পদ এবং অমানবীয় সম্পদ। তাহলে মানবীয় সম্পদগুলো কি কি? মানবীয় সম্পদ হচ্ছে সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামর্থ্য ও দক্ষতা। এবং অমানবীয় সম্পদগুলো কি কি? অর্থ, জমি, ঘর বাড়ি, অলংকার, সামাজিক, রাষ্ট্রীয় সমাজে। তাহলে এই সম্পদের মধ্যে মানবীয় সম্পদগুলো কি? সময়, শক্তি, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামর্থ্য, দক্ষতা, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের গৃহ সম্পদের মধ্যে কাজে লাগে। ওইভাবেই চলতে হবে আমাদের। এবং আমাদের শুধু গৃহ সম্পদ, আমার নিজের ক্ষেত্রেও নিজের যে কোনো কাজেও আমাকে এই সম্পদগুলো দরকার, এগুলো মেলেই আমাকে চলতে হবে। আর অমানবীয় সম্পদগুলো কি? অর্থ মানে টাকা পয়সা, জমি, ঘর বাড়ি, সামাজিক, রাষ্ট্রীয় সম্পদ, এগুলা। তাহলে মানবীয় সম্পদ এবং অমানবীয় সম্পদ এই দুইটাই কিন্তু আমাদের মূল্যবান। তাহলে মানবীয় সম্পদগুলো কি কি? মানবীয় সম্পদ নিজস্ব গুণাবলী বহিঃপ্রকাশ হলো মানবীয় সম্পদ। আমি যেটা বললাম, নিজের সব কিছু নিজের মধ্যে, যেমন শ্রম, দক্ষতা, মেধা, তুমি যে ভালো রেজাল্ট করতেছো, তুমি যে পরিশ্রম করতেছো, পড়াশোনা করতেছো বা কোনো, সব কিছুই কিন্তু এই মানবীয় সম্পদ। এবং পরিবারের লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু আমাদের এই সম্পদটা, মানবীয় সম্পদ ব্যবহার করতে হবে, বেশি দরকার। পরিবারের প্রত্যেকটা মানে প্রতিষ্ঠা করতে হলে নিজের দক্ষতা, জ্ঞান, শক্তি, সামর্থ্য সবগুলোকেই আমাকে কাজে লাগাতে হবে। তুমি যে কোনো একটা ভালো কাজ করতে যাও বা যে কোনো কাজে অবশ্যই তোমাকে কিন্তু প্রত্যেকটা কী করতে হবে? তোমার জ্ঞান, দক্ষতা সবগুলোকে মেধাটাকে কাজে লাগিয়ে তোমাকে সামনের দিকে আগাতে হবে। যেমন মনে করো একটা মেয়ে বা তার ছোটো ভাইকে, বোনকে যত্ন নিল, লেখাপড়ায় সাহায্য করলো, মাকে সাহায্য করলো, তোমরা এখন ঘরের মধ্যে আছো, এই সব কিছুই কিন্তু তোমরা এখন করতে পারছো। তাহলে মাকে সাহায্য করা এবং তার এই যে আগ্রহ, এটাও কিন্তু অবশ্যই তার সম্পদের মধ্যে পড়ে না? আবার মনে করো যে পরিবার সব কিছু, তার যে ভাইকে পড়াচ্ছই করতে, সব কিছু তোমার মেধা, জ্ঞান, দক্ষতা এগুলো যাচাই হচ্ছে। এবং পরিবারের সদস্যদের মনোভাবটাও কী ধরনের মনোভাব, এটাও মানে এই ভাবের আদান প্রদান, এটাও কিন্তু সম্পদের মধ্যে পড়তেছে। তাই সব কিছুই কিন্তু সবাই মিলে যদি পরিবারে নিজেদের কাজগুলো নিজেরা করলে কিন্তু কি অন্য লোকের প্রয়োজন হয় না। আমরা কিন্তু বাসায় অবশ্যই একজন কাজের মানুষ রাখি, কিন্তু যদি সবাই মিলে করে ফেলি, এখন ঘরের মধ্যে কিন্তু প্রতি ঘরেই কিন্তু আমরা সবাই নিজেরা নিজেদের কাজ করতেছি বেশিরভাগ ক্ষেত্রেই। এই কোভিডের জন্য ঘরে আমরা সাধারণত নিজেরাই করছি। তো সবাই মিলে করলে কিন্তু আর কি হচ্ছে, কাজটাও হয়ে যাচ্ছে এবং কি অর্থ, সময়, সাশ্রয় সব কিছুই আমাদের হয়ে যাচ্ছে, থাকতেছে, অর্থ বাঁচতেছে, সময় বা সব কিছুই নিজেরা মিলে করলে, একসাথে সবাই মিলে করলে তাহলে কী হচ্ছে, একসাথে। তাহলে এই মানবীয় সম্পদের গুরুত্বটা কিন্তু কী হচ্ছে, খুব বেশি। সময়টা কিন্তু আমরা জানি যে আমরা 24 ঘন্টা বেশি করতে পারবো না। এবং সময়টাকেই রোজ এমন কান্ট্রি সময়টাকে মানবীয় সম্পদ বলছে এই জন্য যে সময় সম্পদ ইচ্ছাধীন আনা যায় না, যেটা বললাম, টাকা দিয়েও আমি কিনতে পারবো না। যেরকমই হোক আমাকে ওই 24 ঘন্টার ভিতরে সব কাজ সব কিছু সারতে হবে। তারপর শক্তিটা কিছু দুই প্রকার। শক্তিটাও এক ধরনের সম্পদ। একটা হচ্ছে শারীরিক শক্তি ও মানসিক শক্তি, আর একটা হচ্ছে দৈহিক শক্তি, যেটাকে আমরা কাজে লাগাই, চিন্তা ভাবনার মধ্যে করি, সেটাই। যে কোনো কাজ শক্তি ব্যয় করতে হবে যে কোনো কাজের পিছনে, তাই না? মনে করো যে তুমি পড়তেছো কোনো কিন্তু তোমার শক্তিটা, মেধাতে কাজ করতেছে, ওইখানে শক্তি, ক্যালোরি খরচ হচ্ছে তোমার। তো এইভাবে আমাদের শক্তি ব্যয় করতে হচ্ছে। তারপর জ্ঞান, নলেজ, যেটা জ্ঞান মূল্যবান সম্পদ, সেটাও আমরা জানি মানবীয় সম্পদ। জ্ঞান আলো দেয়, জ্ঞান শক্তি যোগাচ্ছে, জ্ঞানের মাধ্যমে সব কিছু প্রসার বিস্তার লাভ হচ্ছে। এবং সম্পদের জ্ঞান সম্পদ অর্জনের জন্য অবশ্যই জ্ঞানের প্রয়োজন আছে। বুদ্ধি খাটে জ্ঞান না করলে কিন্তু আমরা যে কোনো কাজে অগ্রসর হতে পারবো না। যেমন মনে করো যদি পুষ্টি সম্পর্কে, শিশু পালন, প্রকৃতি, এগুলো সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে কিন্তু কী হচ্ছে, সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে না। সেজন্য প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেক ক্ষেত্রে সকলের জ্ঞান থাকতে হবে।
জ্ঞান ধারণা মানে জ্ঞান যদি না থাকে তাহলে কোনো কিছু সে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গি, যেরকম দৃষ্টিভঙ্গি গড়ে উঠুক না কেন অনুকূল পরিবেশের যে কোনো কিছুর অভিজ্ঞতা থেকেই কিন্তু এটা গড়ে ওঠে, এবং ব্যক্তিতেও কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যায়। তোমার চিন্তাধারা আরেকজনের চিন্তাধারা, তোমার ভাই বোন সবার চিন্তাধারা কিন্তু মন মানসিকতা এক হবে না। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একরকম হাতের 5টা আঙ্গুলে একরকম হয় না, আমরা জানি। ঠিক একইভাবে প্রত্যেকের চিন্তাধারা মন মানসিকতা এক হবে না। মানুষ মাত্রই কিন্তু নিজ নিজ ধারণা পোষণ করে, এবং কেউ সুখী হয়, কেউ দুঃখী, কেউ যার যার মনোভাব যেরকম সেরকম। নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু আমাদের জীবন পরিচালনা শুরু হয়। বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তো এরকম মনে করো অনেক সময় মানে সামাজিক দর্শন বা সামাজিক জীবন দর্শন সব কিছুর মধ্যে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি সব কিছুই কোনো না কেন মানুষের কাজে এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু এগিয়ে আসবে। বাস্তব জীবনে মুখোমুখি হতে এটা সাহায্য করে। যে কোনো অভিজ্ঞতা থেকে সব কিছুই কিন্তু সবসময় একটা কাজের একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে যে কোনো কিছুর পিছনে। অর্থ সামর্থ্যে সেই কিন্তু দৃষ্টিভঙ্গিটা মানুষের জীবনযাত্রার মানটাকেও কিন্তু কি স্থির করে রাখে, বাড়ায়। তারপর দক্ষতা, প্রত্যেকের দক্ষতা কিন্তু একরকম না। দক্ষতাটাও পরিবারের জন্য খুবই প্রয়োজনীয় দরকার, এবং দক্ষতার সাথে মানুষের জীবনযাত্রার মান সব কিছুই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। হ্যাঁ, তারপরে মনে করো মানুষের এই মানবীয় সম্পদ যেগুলো আছে, যেমন সময়, জ্ঞান, দক্ষতা, এগুলো কিন্তু সবগুলাই মানবীয় সম্পদ। তাহলে এগুলো মানে এগুলো সামর্থ্য অনুযায়ী সব মানবীয় সম্পদের মধ্যে পড়তেছে, এবং এই মানবীয় সম্পদগুলোকে কী হচ্ছে পরস্পরের সাথে যুক্ত, এবং এটাই এবং নির্ভরশীল, একটার সাথে একটা নির্ভরশীল। হ্যাঁ, সময়, শক্তি, জ্ঞান এগুলো আলাদা না, একটার সাথে একটা রিলেটেড। যেরকম আমরা এখন এই যে গৃহ ব্যবস্থাপনা পড়লাম, গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, গৃহ ব্যবস্থাপনা মূল্যবোধ কী, প্রেষণা, ধারণা, এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। এখন কিন্তু আমরা গৃহের ধাপগুলো পড়ার পর এখন আমরা চলে আসছি সম্পদে। গৃহ ব্যবস্থাপনা সম্পদটা কীভাবে কাজে লাগতেছে, সম্পদ কত প্রকার, এরকম একটার সাথে একটা রিলেটেড। তাহলে অমানবীয় সম্পদগুলো কি? মানবীয় সম্পদ বললাম। অমানবীয় সম্পদ হচ্ছে কি, যেটা মানে মানুষের চাহিদা পূরণ করে, সেটাই হচ্ছে অমানবীয় সম্পদ। কি? জমি জমা, অর্থ, গয়না, এগুলো মানে গয়নাগাটি, সাহায্য, এগুলো সব কিছু মানুষের। আর সরকারিভাবে কি হচ্ছে, পার্ক বলো, মসজিদ বলো, লাইব্রেরি বলো, এগুলো সব রাষ্ট্রীয় সুবিধা করতে। তুমি ছোটো বাচ্চাদের নিয়ে পার্কে যাচ্ছি আমরা, তুমি মসজিদে নামাজ পড়তে যাওয়া হচ্ছে, তুমি লাইব্রেরিতে বই পড়তে যাচ্ছ। যেমন আমাদের চিটাগাংয়ের মধ্যে যে বাতিঘর আছে লাইব্রেরি, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক বই আছে, তোমরা ওখানে যেও তো বই পড়তেছে। এগুলো আমাদের জ্ঞান, এগুলো হচ্ছে আমাদের সামাজিক, যেটা আমরা যে রাষ্ট্রীয়ভাবে সুবিধা পাচ্ছি সেটা আমরা পড়তেছি। এবং পারিবারিক যে এই সকল সম্পদগুলোকে কাজে লাগাবার লক্ষ্য অর্জন করা যায়। এগুলো যদি আমরা পরিবার থেকে এগুলোকে কাজে লাগাই মানে আমাদের কি, এই যে বই পড়তেছি এবং আমরা খালি সরকারের রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করে দেবো সেটাও না, পার্কে যে জিনিস ভাঙবো সেটা না, এটাও আমাদের ধরতে হবে যে আমাদের একটা সম্পদ রাষ্ট্রীয়। তারপরে এর মধ্যে যেমন আছে অর্থ, জমি জমা, অলংকার, সামাজিক রাষ্ট্রীয় সম্পদ সুবিধা, এগুলো আর কি। পার্কে যেটা বললাম, আমরা কি পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি, গ্যাস পাচ্ছি, সব কিছুই কিন্তু আমাদের, রাস্তাঘাট বলো, সব কিছু আমাদের এগুলো রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। পুলিশের সহযোগিতা বলো, হ্যাঁ, হসপিটাল, সব কিছুই আমরা কিন্তু এই সামাজিকভাবেই পাচ্ছি। এবং জমি জমা, অলংকার, যারা জমি জমা গ্রামের বাড়িতে আছে বা কারো অলংকার আছে, এগুলো প্রত্যেকটা নিজস্ব একটা সম্পদ, এবং এগুলো সময় ক্ষেত্রে এগুলো ভোগ করা হবে। এবং অর্থটাও কি, অর্থটাও কিন্তু আমাদের সেবা ক্রয় করে থাকে। আমরা অর্থের মাধ্যমে সেবা পাচ্ছি না, কোনো জিনিস কিনতে গেলে আমাদের সম্পদটা কি অর্থের মাধ্যমে পাচ্ছি। আমরা অর্থ দিয়ে তো কিনে আনতেছি। তাহলে কী হচ্ছে, অর্থ ব্যয়ের জন্য যেরকম দরকার, আয়ের জন্য পরিকল্পনা করা দরকার। এগুলো সব কিছুই এই অর্থের মধ্যেই কিন্তু আমাদের হচ্ছে। অর্থের অপব্যবহার করবো না আমরা, কারণ এটা একটা বড় সমস্যা, এবং এটার খুব গুরুত্ব বেশি, অপরিসীম। কারণ এই অর্থটা দিয়েই কিন্তু আমাদের সব চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। পরিবারের মধ্যে অর্থকে সুষ্ঠুভাবে যদি সঠিকভাবে ব্যবহার করলে আমাদের সব চাহিদাগুলোও কিন্তু আমরা সুন্দরভাবে পূরণ করতে পারবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের সম্পদ কত প্রকার সেটা। তো সম্পদটা কি হচ্ছে আমাদের
বললাম দুই প্রকার। এবার অর্থ সম্পদ ব্যবস্থাপনা, কিভাবে আমরা সম্পদটাকে ব্যবস্থা করব, সেটা অর্থ ব্যবস্থা বলতে বোঝায় কি, লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে আমরা ব্যবহার করতে হবে, সেটাই হচ্ছে আমাদের অর্থ ব্যবস্থাপনা। হ্যাঁ, যেমন কিছু ধাপ আছে, যেমন লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনা করা, পরিকল্পনা বাস্তবিত হচ্ছে কি না, সবশেষে সমস্ত কার্যকলাপ মূল্যবান হচ্ছে কি না, সবার মতামতের উপর ভিত্তি আছে কি না, সম্পদটা ঠিকমতো ব্যবস্থা করার পর এটা কতটুকু গ্রহণযোগ্য হলো, লক্ষ্য এবং সম্পদ ব্যবস্থাপনার সবগুলোই কিন্তু একসাথে জড়িত, সব ঠিকমতো হচ্ছে কি না, সেটাই হচ্ছে আমাদের সম্পদের ব্যবস্থাপনা।